গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণ, পর্ব ৪। আমাকেও বলেছে ওর হাবভাব আমার ভালো লাগছে না মা। ওকে নিয়ে চিন্তা করিস না, ও ঠিকই আছে। আয় আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। কি নিয়ে কথা বলতে চাও? তোকে নিয়ে কথা বলি। আজ শাহেদ তোর বিয়ের ব্যাপারে কথা বলল। নিজে থেকেই বলল নাকি তুমি জিজ্ঞেস করলে? নিজ থেকেই বলল। তার মা খুব অসুস্থ, তার মা চাচ্ছেন বিয়েটা তাড়াতাড়ি হোক। সে তো তার মায়ের অসুখের কথা কিছু বলেনি। শাহেদ কখনো তার সমস্যার কথা বলে না, ও অনেকটা আমার মতো। নবনী হাসতে হাসতে বলল, তোমার কি কোনো সমস্যা আছে মা? আছে। কি সমস্যা শুনতে চাস? চাই। আমার ধারণা তুমি এই পৃথিবীর একমাত্র সমস্যাবিহীন মহিলা। একটা পরিষ্কার রান্নাঘর, রান্নার জিনিসপত্র এবং ফ্রিজে ঠান্ডা পানি, এ কটা জিনিস পেলেই তোমার হয়ে যায়। জাহানারা বিছানায় উঠে বসলেন। নবনী লক্ষ্য করল তার মা উত্তেজনায় অল্প অল্প কাঁদছে। নবনী বলল, কি ব্যাপার মা? না, কোনো ব্যাপার না। তুই আমার সমস্যার কথা শুনতে চেয়েছিস, সমস্যা শুনে যা। থাক মা, আমি কিছুই শুনতে চাচ্ছি না। তুমি এরকম করছো, আমার ভালো লাগছে না। মিলু বুয়া, তুমি মাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও তো। জাহানারা আবার শুয়ে পড়লেন। ক্লান্ত গলায় বললেন, তোর এবং শ্রাবণের বিয়ে হবার জন্য আমি অপেক্ষা করছি। বিয়ে হয়ে গেলেই আমার দায়িত্ব শেষ। তখন তখন কি? জাহানারা বললেন, এখন ঘর থেকে যা, কথা বলতে আর ভালো লাগছে না। জামিল সাহেব খুবই উত্তেজিত ভঙ্গিতে বসে আছেন, উত্তেজিত এবং আনন্দিত। সুরজ মিয়া চেয়ারম্যান একজন হরবলা খবর দিয়ে এনেছেন। 40-45-এর মতো বয়স, বড় বড় চোখ, ভয়ঙ্কর রোগা। অতিরিক্ত লম্বার কারণেই বোধহয় খানিকটা কুঁজো, খালি পা, সবুজ একটা লুঙ্গি পরনে। এই শীতেও গায়ে পাতলা একটা ফতুয়া ছাড়া আর কিছু নেই। নবনী এসে বাবার পাশের চেয়ারে বসল। শ্রাবণীও এলো খোরাতে খোরাতে, শাহেদও আছে। সে একটু দূরে বসেছে, মনে হয় তেমন উৎসাহ বোধ করছে না। দুটো পাজেরও জীবে অতিথি যারা এসেছিলেন তাদের একদল চলে গেছেন, অন্য দল এখনো আছেন। মনে হয় তারা থেকে যাবেন। শ্রাবণী বলল, ব্যাপার কি? সুরজ মিয়া বললেন, ব্যাপার নিজের কানে শোনেন আম্মা। এর নাম মোস্তাক হরবলা। দুনিয়ার যত ডাক আছে মোস্তাক জানে। বাড়ি নবীনগর, খবর দিয়ে আনছি। মোস্তাক কদমবুচি করতে এগিয়ে এলো। নবনী, কি সর্বনাশ বলে লাফিয়ে সরে যেতে গিয়েও সরে যেতে পারল না। মোস্তাক যে শুধু নবনী এবং শ্রাবণীকে সালাম করল তা নয়, উপস্থিত সবাইকে আরেক দফা করল। কেউ তেমন আপত্তি করছে না, সবাই মজা পাচ্ছে। সুরজ মিয়া বললেন, মোস্তাক শুরু কর। মোস্তাক দুহাত দিয়ে মুখ ঢাকল। হরবলার ডাক দেওয়ার সময় মুখ দেখানোর নিয়ম নেই, হাত দিয়ে মুখ ঢেকে রাখতে হয়। মোস্তাক যন্ত্রের মতো গলায় বলল, উপস্থিত হারে যাই, আমার নাম হরবলা মোস্তাক, বাড়ি নবীনগর, পিতার নাম ইসহাক আলী, মা আমেনা বেগম। এখন শুনবেন পাখির ডাক। পাখির মধ্যে সেরা পাখি হলো কাউয়া। ভদ্র সমাজে যারে বলে কাক, কা কা কা। মোস্তাক কাক কাক ডাকতে লাগল। নবনী এবং শ্রাবণী স্তম্ভিত। কিন্তু সত্যি কাকের ডাক, মানুষের ডাকে হতেই পারে না। কোনো মানুষের পক্ষে কাকের এমন ডাক অনুকরণ সম্ভব নয়। ভদ্র সমাজ, কাকের বন্ধু হইল কি আপনার কোকিল পক্ষী, দেখতে কাকের মতো, চেহারা আসল না। পদ্ম সমাজ, আসল হইল গুণ। এইবার শোনেন কোকিল পক্ষীর ডাক। মোস্তাক কোকিলের ডাক ডাকতে শুরু করল। শ্রাবণী মুগ্ধ গলায় বলল, আশ্চর্য, খুবই আশ্চর্য হবার মতো ব্যাপার। ভদ্র সমাজ, উপস্থিত হাজেরাইন, কোকিল পক্ষীর ডাক এর মতো না। এক এক সময়ে এক এক মতো। শীতকালে এক ডাকে, গরমকালে পৃথক এক ডাকে। হরবলা মোস্তাক বিভিন্ন ঋতুতে কাকের ডাক শোনাল। শ্রাবণী আবার বলল, আশ্চর্য,
খুবই আশ্চর্য হবার মতো ব্যাপার। পাখির পর হলো পশুর ডাক, গরু, ছাগল, শেয়াল। তারপর হলো পতঙ্গের ডাক, ঝিঝি পোকা, মৌমাছি, মশা বলতা। জামিল সাহেব বললেন, তুমি বাঘের ডাক পারো না? যে না স্যার, বাঘের ডাক কোনোদিন শুনি নাই, শুনলে পারব। সুরজ মিয়া বললেন, একবার শুনলেই পারবে, বড়ই ওস্তাদ, এছাড়া মানুষের ডাকও পারে। নগরী বলল, মানুষের আবার ডাক কি? মোস্তাক আলী বলল, আছে আছে, মানুষেরও ডাক আছে। শ্রাবণী বলল, দেখি শোনান তো। মানুষের ডাক শুনতে চাই। শুনলে আপনি রাগ হইবে। শ্রাবণী বিস্মিত হয়ে বলল, কি অদ্ভুত কথা, শুনলে রাগ হব কেন? মোস্তাক সঙ্গে সঙ্গে অবিকল শ্রাবণীর মতো গলায় বলল, কি অদ্ভুত কথা, শুনলে রাগ হব কেন? সবাই দীর্ঘ সময় চুপ করে রইল। সবার আগে কথা বললেন জামিল সাহেব। তিনি হচ্চকিত গলায় বললেন, মানুষের ভয়েসের এমন রিপ্রোডাকশন যে হতে পারে আমার ধারণার বাইরে ছিল, অবিশ্বাস্য। তিনি মানিব্যাগ থেকে দুটো 100 টাকার নোট এগিয়ে দিলে। মোস্তাক আবার কদমবুসি করে টাকা নিল। কদমবুসি একজনকে করল না, আবার সবাইকে করল। সুরজ মিয়া তৃপ্তি গলায় বলল, এর চেহারা ভালো মানুষের মতো, কিন্তু আসলে বিরাট বদ। কেউ মারা গেলে করে কি, রাত দুপুরে ওই বাড়িতে উপস্থিত হয়। মরা মানুষের গলায় ওই বাড়ির লোকজনের নাম ধরে ডাকে। বাড়ির ভিতরে তখন ভয়ে কান্দাকাটি শুরু হয়। কত মার খাইছে এই জন্যে বলার নাই। একবার তো মারতে মারতে হাত ভেঙে দিল। মোস্তাক আলী মনে হচ্ছে তার মার খাওয়ার কথা শুনে খুব মজা পাচ্ছে, খিক করে হাসছে। শ্রাবণী বলল, বাবা, আমি ওনার পারফরমেন্সে মুগ্ধ হয়েছি। আমি কি আমার নিজের পক্ষ থেকে ওনাকে কিছু গিফট করতে পারি? অবশ্যই পারো। শ্রাবণী গিফট আনার জন্য উঠে গেল। নবনী লক্ষ্য করল, শ্রাবণী এখন আর খুঁড়িয়ে হাঁটছে না, ঠিক মতো হাঁটছে। মনে হয় পায়ের ব্যথা সেরে গেছে। শ্রাবণীর সঙ্গে সঙ্গে ফিরে এলো। তার হাতে দুটা 500 টাকার নোট। সে মোস্তাক আলীর দিকে নোট দুটি এগিয়ে দিয়ে বলল, আমার এই উপহার গ্রহণ করলে আমি খুব খুশি হব। মোস্তাক চোখ বড় বড় করে সবার দিকে তাকাচ্ছে, হাত বাড়াচ্ছে না। সে পুরোপুরি হকচকিয়ে গেছে। জামিল সাহেব বললেন, ও দিচ্ছে, তুমি নিচ্ছ না কেন? নাও। মোস্তাক টাকা নিয়ে তৎক্ষণাৎ শিশুদের মতো শব্দ করে কাঁদতে শুরু করল। সে তার দীর্ঘ জীবনে একসঙ্গে কখনো এত টাকা পায়নি। শ্রাবণী তাড়ালো না, নিজের ঘরে চলে গেল। সুরজ মিয়া বিব্রত গলায় বললে, কাঁদছিস কেন রে গাধা, কান্না বন্ধ কর। মোস্তাক আলী আরো শব্দ করে কাঁদতে লাগলেন। সুরজ মিয়া মোস্তাকের হাত ধরে বাইরে নিয়ে এলেন। শ্রাবণীর ঘরের দরজা বন্ধ। জামিল সাহেব টোকা দিয়ে বললে, আসবো মা? শ্রাবণী বলল, এসো বাবা। জামিল সাহেব ঘরে ঢুকলেন। মেয়ের বিছানায় পা তুলে বসলেন, তার হাতে জ্বলন্ত সিগারেট। তিনি বললেন, তোর ঘরে সিগারেট খাবার অনুমতি আছে তো? অনুমতি নেই, তবে তুমি খেতে পারো। জানালাটা ভালো করে খুলে দে, ধোয়া চলে যাবে। শ্রাবণী জানালা খুলে দিল। জামিল সাহেব বললেন, তোর সুন্দরবনের বাঘের খবর চলে এসেছে। লাস্ট সেন্সাস রিপোর্ট, বাঘ বাঘিনীর সংখ্যা সবই আছে, সেই সঙ্গে স্পটেড ডিয়ারের সংখ্যাও আছে। এই যে কাগজটায় লেখা। থ্যাঙ্কস বাবা, মেনি থ্যাঙ্কস। জামিল সাহেব সিগারেট একটা লম্বা টান দিয়ে বললে, নবনীকে দেখছি না। নবনী কোথায়? সাহেব ভাইয়ের সঙ্গে নদীর তীরে হাঁটতে গেছে। ও দেখি সারাদিন হাঁটাহাঁটির মধ্যেই আছে। তোর হাঁটতে ভালো লাগে না? না। তোর পায়ের অবস্থা কি, ব্যথা সেরেছে? হুম। জামিল সাহেব চুপচাপ সিগারেট টানতে লাগলেন। শ্রাবণী বলল, বাবা, আমার মনে হয় তুমি আমাকে কিছু বলতে এসেছ। এখন বুঝতে পারছো না বলাটা ঠিক হবে কিনা, দ্বিধার মধ্যে পড়েছ। বলে ফেলো। জামিল সাহেব বললেন, একটু আগে তুই যে কাণ্ডটা করেছিস তা আমার পছন্দ হয়নি, সেই কথাই বলতে এসেছি। কোন কাণ্ডের কথা বলছো? হরবলাকে যে 1000 টাকা দিয়েছিস সেটা? হ্যাঁ,
1000 কেন? ইচ্ছে হলে তুই 5000 টাকা দিবি। সেটা কোনো কথা না। কিন্তু যেখানে আমি 200 টাকা দিয়েছি সেখানে তুই আমাকে ডিঙ্গিয়ে 1000 টাকা দিলি। তুই আমাকে ছোট করলি। বাবা, আমি ওর কাণ্ড কারখানা দেখে মুগ্ধ হয়েছিলাম। আমি ভেবেছিলাম আমরা যেমন মুগ্ধ হয়েছি, তুমিও লোকটাকে ঠিক সেরকম মুগ্ধ করবে। তুমি তাকে মাত্র 200 টাকা দিলে। আমার মনটা খারাপ হয়ে গেল মা। এই দরিদ্র দেশে 200 টাকা মাত্র না মা, তোর কাছে মাত্র মনে হয়েছে। ওর কাছে এ ছিল অপ্রত্যাশিত। ও প্রচণ্ড রকমের খুশি হয়েছে। হ্যাঁ, খুশি অবশ্য হয়েছিল, কিন্তু তুমি তার খুশি হওয়ার ক্ষমতা অতিক্রম করতে পারোনি। আমি করেছি। 1000 টাকা পেয়ে কিরকম ভেউ ভেউ করে কাঁদছিল। ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গেল। যে কাজটা আমি করলাম সে কাজটা তুমি কেন করতে পারলে না? তোমার তো টাকার অভাব নেই। টাকা থাকলেই সবসময় এভাবে দেওয়া যায় না। পাবলিক ফিগারদের দিকে সবার চোখ থাকে। সবাই বলবে জামাই সাহেব দুহাতে টাকা ছাড়ায় কোথায় পায় এত টাকা। কে কি ভাববে না ভাববে তাই মেনে আমাদের চলতে হবে। তোমাকে না চললেও চলবে, কিন্তু আমাকে চলতে হবে। শ্রাবণী নিচু গলায় বলল, বাবা, আমি তোমাকে হার্ট করে থাকলে ক্ষমা চাচ্ছি। আমি কাউকে হার্ট করতে চাই না, কিন্তু আমার ভাগ্য এত খারাপ যে সবাইকে হার্ট করি। জামাই সাহেব উঠতে উঠতে বললে, আচ্ছা ঠিক আছে, এটা এমন কিছু না, লেট আস ফরগেট ইট। শ্রাবণী কাঁদছে। বাবা কঠিন কিছু বললেই তার চোখে পানি আসে। একটু আগে চাঁদ উঠেছে। আলো এখনো স্পষ্ট হয়নি। স্বপ্ন স্বপ্ন আলো। নবনী এবং শাহেদ হাঁটছে। নবনী তার অভ্যাস মতো মাটির দিকে তাকিয়ে হাঁটছে। পায়ের নিচে চকচকে সাদা বালি। নবনীর মনে হচ্ছে চিনির দানার উপর দিয়ে হাঁটছে। খানিকটা বালি এনে জিভে ছোঁয়ালে মিষ্টি লাগবে। নবনী নিচে হয়ে কিছু বালি হাতে নিল। শাহেদ বলল, কি করছো? কিছু করছি না, বালি দিয়ে খেলছি। তুমি হাতে নিয়ে দেখো, কি ঝকঝকে বালি। হাত পাতো, তোমার হাতে কিছু বালি দিয়ে দিই। শাহেদ বলল, শ্রাবণীর মধ্যে তো আছেই, তোমার মধ্যেও অনেক ছেলে মানুষই আছে। নবনী বলল, আমাদের সবার মধ্যেই আছে, তোমারও আছে। থাকলেও চাপা পড়ে আছে, পাথর চাপা। পাথরটা সরিয়ে ফেলো, তারপর আমার সঙ্গে কিছু ছেলে মানুষই করো। শাহেদ হাসতে হাসতে বলল, কি করতে বলছো? তোমার যা ইচ্ছে হয় করো। জুতো ফেলে চলো, আমরা ওই চরে চলে যাই। মাঝখানে পানি খুব অল্প, হাঁটু পানিও না। চলো যে। তারা চরে গিয়ে উঠল। চরের বালি আরো পরিষ্কার, ঝকঝক করছে। নবনী বলল, তোমার কাছে কি মনে হচ্ছে না সাদা চাদর বিছানো? আমার কাছে বালি বিছানোই মনে হচ্ছে। ছেলেরা প্রায়ই ন্যাচার প্র্যাকটিক্যাল ধরনের হয়। কল্পনাবিলাস ছেলেদের এমনিতেই কম। আমার আরও কম। আমি হলাম ব্যবসায়ী মানুষ। ব্যবসায়ী মানুষের কল্পনা শক্তি থাকে না? খুব কম থাকে। তুমি একজন কবি সাহিত্যিকের নাম বলতে পারবে না যে ব্যবসায়ী। চরের বালি দেখে আমার জানতে ইচ্ছে হচ্ছে বাণিজ্যিকভাবে বালি বিক্রি করা যায় কিনা। কেন বাজে রসিকতা করছো? এসো বসি। তোমার সুন্দর শাড়ি নষ্ট হয়ে যাবে না? হোক নষ্ট। তারা পাশাপাশি বসল। নবনী হালকা গলায় বলল, তুমি হঠাৎ চলে আসায় আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা কোনোদিন তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমার ছুটিটাই অন্যরকম হয়ে গেছে। তোমার ভাবভঙ্গি দেখে আমি অবশ্য কিছু বুঝতে পারিনি। শ্রাবণী বরং অনেক হইচই করছে। আমি শ্রাবণীর মতো না। আনন্দিত হলেও চুপ করে থাকি, কষ্ট পেলেও চুপ করে থাকি। গাছের মতো। হ্যাঁ, গাছের মতো। নিজের আনন্দ বা দুঃখ কাউকেও জানাতে ইচ্ছে করে না। শাহেদ সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, একজন কেউ বোধহয় থাকা দরকার, যাকে সব কথা বলা যায়। হয়তো দরকার। আমি ঠিক করেছি কি জানো, আমি সারা জীবন শুধু একজন মানুষ রাখবো, যাকে সবকিছু বলবো। কখনো দ্বিতীয় কেউ জানবে না। সেই ভাগ্যবান একজনটি কি আমি? নবনী ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। এখনো ঠিক জানি না। এখনো জানি না মানে? সত্যি জানি না।
যে ছেলেটিকে তুমি 2 দিন পর বিয়ে করতে যাচ্ছ তাকে তুমি সব কথা বলতে পারবে না? হয়তো পারবো, কিন্তু আমি এখনো জানি না। স্বামী হলে তাকে সব কথা বলা যায় তা তো না। বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অনেক দূরত্ব থাকে। আবার বাবা মাকে দিয়েই দেখি, তারা দীর্ঘদিন পাশাপাশি বাস করছেন, রাতের পর রাত একই খাটে ঘুমোচ্ছেন। বাবার অসুখ হলে মা সারা রাত জেগে সেবা করছেন। কিন্তু কি ভয়ঙ্কর দূরত্ব তাদের মধ্যে। আমার ধারণা মা সারা জীবন এমন কাউকে পাননি যাকে সব কথা বলতে পারেন। আমার আমার ধারণা মা সারা জীবন এমন কাউকে পাননি যাকে সব কথা বলতে পারে। আবার বাবাও হয়তো কাউকে পাননি যাকে সব কথা বলতে পারে। তাদের হয়তো দরকার নেই। হ্যাঁ, তাও হতে পারে। তাদের হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমার আছে। আমি একজন কাউকে আমার সব কথা বলতে চাই। শাহেদ সিগারেটের লম্বা টান দিয়ে বলল, আমাকে বিবেচনার মধ্যে রাখতে পারো। তোমার সব গোপন কথা শুনতে হলে কি সব গুণাগুণ থাকতে হবে তা অবশ্য জানি না। তুমি আমার কথাগুলো কিন্তু খুব হালকাভাবে নিচ্ছ। হালকাভাবে নিচ্ছি না নবনী, আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। তোমাকে আমি ঠিক বুঝতে পারি না। বুঝতে না পারার মতো কি করলা? অনেক কিছুই করো তুমি। তুমি আমাকে কনফিউজ করতে চাও। একটা উদাহরণ দাও। থাক, উদাহরণ দিতে যাচ্ছি না। নবনী বলল, তোমার কিছু মনে পড়ছে না বলে উদাহরণ দিতে পারছো না। মনে পড়লে নিশ্চয়ই দিতে। শাহেদ বলল, মনে পড়লেও দিতাম না। উদাহরণ দেওয়া মানে ঝগড়া করা। এখানে আমি ঝগড়া করতে চাই না, আমি অন্য কিছু চাই। নবনী ক্ষীণ গলায় বলল, কি চাও? তোমার নিশ্চয়ই মনে আছে তুমি বলেছিলে আমি যা চাবো তাই পাবো। নবনী বলল, চলো ওঠা যাক, আমাদের নিতে আসছে। কে নিতে আসছে? রহমত ভাই আসছে, ওই দেখো। নবনী উঠে দাঁড়ালো। রহমত লম্বা লম্বা পা ফেলে এদিকে আসছে। শাহেদ বলল, ওকে চলে যেতে বলো, আমার বসে থাকতে ভালো লাগছে, বসে আরো কিছুক্ষণ। নবনী বলল, আমার বসে থাকতে ভালো লাগছে না, শীত লাগছে। শাহেদ বলল, মনে হচ্ছে তুমি আবার রেগে গেছো। তোমাকে রাগানোর মতো আমি কি কিছু করেছি? নবনী জবাব দিল না, ডাক বাংলোর দিকে হাঁটতে শুরু করলো। পিছনে পিছনে শাহেদ আসছে। চাঁদের আলো এখন আরো পরিষ্কার হয়েছে। অস্পষ্ট ছায়া ছায়া ভাব দূর হয়েছে। ঘরে ঢুকে নবনী দেখল জাহানারা সবার ঘর অন্ধকার করে শুয়ে আছেন। তার মাথার চুলে বিলি করে দিচ্ছে মিলু বুয়া। নবনী বলল, কি হয়েছে? জাহানারা বললেন, মাথা কেমন জানি করছে, তোরা খেয়ে নে, আমি উঠতে পারবো না। বেশি খারাপ লাগছে মা? জাহানারা জবাব দিলেন না। নবনী বলল, ডাক্তারকে খবর দিতে বলল। জাহানারা বিরক্ত গলায় বললেন, কাউকেই খবর দিতে হবে না, তুই যা। নবনী বের হয়ে এলো। জাহানারা মিলুকে দরজা বন্ধ করে দিতে বলল। দরজা বন্ধ হয়ে গেল। রাতে শ্রাবণেও কিছু খেল না, তার নাকি গলা ব্যথা করছে। খাবার টেবিলে জামিল সাহেবও গম্ভীর হয়ে বসে রইলেন। নবনী বলল, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি বাবা? না, আমার শরীর ঠিকই আছে। তোর মাকে নিয়ে সমস্যা, রাতে ঘুমায় না, জেগে বসে থাকে। কাল রাত 3টার সময় উঠে দেখি সে ডাইনিং হলে বসে আছে, উলের কি যেন বানাচ্ছে। আমি বললাম, কি বানাচ্ছ? সে বলল, কিছু না। নবনী বলল, নতুন জায়গায় মার ঘুম আসে না। জামিল সাহেব তিক্ত গলায় বললেন, নতুন পুরাতন জায়গা কিছু না, কোনো জায়গাতেই তার ঘুম আসে না, বাড়িতেও তো ঘুমায় না। সাহেব বলল, ভালো কোনো ডাক্তার দেখানো দরকার মনে হয়। জামিল সাহেব বললেন, ভালো ডাক্তারের তো অভাব নেই, প্রচুর আছে, দেশে আছে, বিদেশেও আছে। দেখাতে না চাইলে কি করব? ছুটি কাটাতে এসে যদি এমন অসুখ বিসুখের মধ্যে যন্ত্রণায় পড়ি তাহলে ভালো লাগে। রান্না ছাড়াও তো এই পৃথিবীতে আরও কার্যক্রম আছে। নবনী বলল, বাবা তুমি রেগে যাচ্ছ। আমি খুব কম রেগেছি মা, খুবই কম। আমি সবাইকে সবার মতো থাকতে দেই, কারো ছুটি নষ্ট করতে চাই না। আমার থিওরি হলো, বেড়াতে এসেছি, বেড়াতে এসে যেভাবে আনন্দ পেতে চায় পাক। তোর মা রান্নাঘরে দরজা বন্ধ করে বসে থাকতে চাচ্ছে, থাক।
শ্রাবণী একবার রাত ৩টার সময় একা একা নদীর পাড়ে গেল। আমি রাগ করেছি, কিন্তু কিছু বলিনি। এখন শুনলাম সে একটা মই জোগাড় করেছে ছাদে উঠতে। ছাদ এমন কি জিনিস যে মই এনে উঠতে হবে। নবনী হেসে ফেলল। মেয়ের হাসিমুখ দেখে জামিল সাহেবও কিছুক্ষণের মধ্যে হেসে ফেললেন। সাহেদের দিকে তাকিয়ে বললেন, পারিবারিক অনেক সমস্যা তোমার সামনে আলাপ করলাম। তোমাকে পরিবারের একজন মনে করি বলেই তা করেছি। আমি আমার সমস্যা বলে বেড়াই না, ইচ্ছা করেও না, সময়ও নেই। সাহেব প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, এত জায়গা থাকতে আপনি এখানে কেন ছুটি কাটাতে এলেন চাচা? যোগ বয়সে একবার এখানে এসেছিলাম পাখি শিকারের জন্য। এই ডাকবাংলোই ছিল। এখান থেকে 10 মাইল দূরে মাহিন্দার জলা নামে একটা বিলের মতো আছে। সেখানে পাখি শিকারের জন্য গিয়েছিলাম। অদ্ভুত দৃশ্য, আবারও সেই দৃশ্য দেখার জন্য এসেছি। দৃশ্য কি দেখব, যন্ত্রণায় যন্ত্রণায় অস্থির। এবারও কি পাখি শিকারে যাবেন? পাগল হয়েছ? মন্ত্রী হয়ে পাখি শিকারে গেলে উপায় আছে? সব পত্রিকার ফ্রন্ট পেজে ছবি চলে যাবে। তবে তোমরা যাও, দেখে আসো। পাখি শিকারের দরকার নেই। ব্যাপার কি, দেখে আসো। থানার একটি স্পিড বোট ছিল, নষ্ট ছিল। ঠিক করেছে, কাল ভোরে তোমাদের নিয়ে যাবে। আপনি যাবেন না? না, আমি যাব না। আমি সঙ্গে থাকলে তোমরা মন খুলে হইচইও করতে পারবে না। তাছাড়া এদিকে আমার কিছু কাজও আছে। সাহেব বলল, বেড়াতে এসেছেন, এখন আবার কাজ কি? আপনিও চলুন, আমরা সবাই মিলে হইচই করে আসি। জামিল সাহেবের খাওয়া হয়ে গেছে। তিনি হাত ধুতে ধুতে বললেন, আমি যেতাম, পাখি দেখার জন্যও এসেছি, কিন্তু এখন যদি যাই আমাকে একা যেতে হবে। নবনীর মাকে নেওয়া যাবে না, এভাবে যাওয়া যায় না। সাহেব বলল, আমরা ওনাকে বুঝে সুঝে রাজি করব। পারবে না। পৃথিবীর সব কাজ পারবে, এ কাজ পারবে না। আমার অ্যাডভাইস হচ্ছে, চেষ্টা করতেও যেও না। তার মেজাজ এখন আকাশে উঠে আছে। চেষ্টা করতে যাবে, সে একটা বিশ্রীকাণ্ড করবে। আমি চাই না এখন একটা বিশ্রীকাণ্ড হোক। নবনী, জি বাবা। তোর মাকে কিছু খাওয়াতে পারিস কিনা দেখ, সে দুপুরেও কিছু খায়নি। জাহানারার ঘরের দরজা বন্ধ। তিনি দরজা খুললেন না। ভিতর থেকে মিলু বলল, আফা আপনারে চইলিয়া যাইতে বলছে। নবনী বলল, ঠান্ডা পানি এনেছি মা, দরজা খোলো, পানিটা রেখে যাই। জাহানারা কঠিন গলায় বললেন, পানি লাগবে না, তুই ঘুমোতে যা। নবনী ঘুমোতে এলো অনেক রাতে, 12টা পার করে। শ্রাবণী জেগে আছে, গভীর মনোযোগে বই করছে। গল্পের বই না, পাঠ্য বই। সব গল্পের বই সুটকেসে ঢুকিয়ে তালা দিয়ে দেওয়া হয়েছে। এখন শুরু হয়েছে পাঠ্য বইয়ের পালা। নবনী বলল, এখনো জেগে আছিস? তোর না গলা ব্যথা? শ্রাবণী বলল, শুধু গলা ব্যথা না পা, জ্বর এসেছে, কপালে হাত দিয়ে দেখ। নবনী কপালে হাত দিল। আসলেই জ্বর, বেশ জ্বর। নবনী বলল, তুই এই জ্বর নিয়ে দিব্যি পড়াশোনা করে যাচ্ছিস? হুঁ। আমি কোনো কিছুকেই পাত্তা দেই না। তাছাড়া আমার হচ্ছে ভালুক জ্বর। এই আছে এই নেই। তোমার সঙ্গে খানিকক্ষণ গল্প করে যখন বিছানায় শুয়ে যাব, দেখবে জ্বর নেই। তুই কি কিছু খাবি? খিদে লেগেছে? না, তেঁতুলের আচার খেতে ইচ্ছে করছে। সেটা তো এখানে পাওয়া যাবে না, কাল চেয়ারম্যান চাচাকে বলব। নবনী খাটে বসতে বসতে বলল, তুই খুব সুখে আছিস? শ্রাবণী বলল, হ্যাঁ, সুখে আছি। আমাকে কেউ অসুখী করতে পারবে না। আমাকে অসুখী করা খুব কঠিন। তুমি আমার মতো না, তোমাকে 1 সেকেন্ডে অসুখী করা যায়। চুপ কর তো, আয় ঘুমোতে আয়। শ্রাবণী বাতি নিভিয়ে ঘুমোতে গেল। বোনকে জড়িয়ে ধরে বলল, আজ আমরা খানিকক্ষণ গল্প করব, কেমন আপা? আচ্ছা, গল্প কর, আমি শুনে। শাহেদ ভাই আসায় ভালোই হয়েছে। তোমার সঙ্গে আমি খানিকক্ষণ গল্প করার সুযোগ পাচ্ছি। এমনিতে বুঝে আমার সঙ্গে গল্প করার সুযোগ পাস না? হুম, পাই না। রাতে পাশাপাশি শুয়ে গল্প করার অন্যরকম আনন্দ। আচ্ছা আপা, আজ নাকি তুমি ওই মাস্টারের খোঁজে গিয়েছিলে? কে বলল? আমি অনুমান করেছি। চেয়ারম্যান চাচা বললেন তুমি বটগাছের কাছে গিয়েছিলে।
সেখান থেকে ধারণা করলাম তুমি নিশ্চয়ই ইংরেজির অধ্যাপকের সন্ধানে গিয়েছ। আমি গাছটা দেখতে গিয়েছিলাম, কারোর সন্ধানে যাই। রেগে যাচ্ছ কেন আপা? সাধারণ কথা বলেছি, তুমি রেগে যাচ্ছ। ওই ভদ্রলোক সম্পর্কে তোমার এক ধরনের কৌতূহল আছে বলেই আবারও তুমি বটগাছের কাছে গিয়েছ। তুমি মনে মনে আশা করেছিলে যে বটগাছের কাছে গিয়ে ওই ভদ্রলোকের দেখা পেয়ে যাবে। এমন কিছু ভাবিনি। তুই কি মনের ডাক্তার হয়ে গেছিস নাকি? শ্রাবণী হালকা গলায় বলল, আমাদের সমস্যা কি জানো আপা? আমরা বেশিরভাগ সময়ই জানি না আমরা কি চাই। যেটা চাই বলে মনে হয়, আসলে সেটা চাই না। তুমি তীব্রভাবে শাহেদ ভাইয়ের সঙ্গ কামনা করছো। এটা এক ধরনের ভ্রান্তিও হতে পারে। হয়তো তুমি অন্য কিছু চাচ্ছ, বুঝতে পারছ না। নবনী বিরক্ত হয়ে বলল, এসব কথা কি তুই কোনো উপন্যাস থেকে বলছিস? শ্রাবণী খিলখিল করে হেসে ফেলল। নবনী বলল, হাসি বন্ধ কর, রাগে গা চলে যাচ্ছে। শ্রাবণী আরো শব্দ করে হেসে উঠল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, তোমার রাগ আমি আরো বাড়িয়ে দিচ্ছি। এর শাহেদ ভাইয়ের কথাই ধরো, শিক্ষিত, বুদ্ধিমান, কৃতি এবং সুপুরুষ একজন মানুষ। নিজের ওপর তার প্রচণ্ড আত্মবিশ্বাস। তার ধারণা নিজেকে তিনি ভালো করে জানেন, আসলে কিন্তু জানেন না। তার মানে কি? আমার ধারণা তোমার চেয়ে আমি আমি শ্রাবণী চৌধুরী তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। চট করে রেগে যেও না আপা, প্রমাণ দিচ্ছি। এই শীতের মধ্যে তাকে কুয়োর পানিতে গোসল করতে বললাম, তিনি যথারীতি গোসল করে ঠান্ডা বাঁধালেন। আমি বললাম, শাহেদ ভাই, কুয়োতলায় চা খেতে খুব ভালো লাগবে। উনি রেগুলার সেখানে চা খাওয়া শুরু করলেন। বিকেলে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম, তুমি চুপচাপ একা বসেছিলে। তিনি তোমাকে ফেলে আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলাতে আনন্দ পাচ্ছিলেন। খেলাটা তার কাছে জরুরি ছিল না, আমার সঙ্গটা অনেক জরুরি ছিল। এই যে তিনি সব কাজকর্ম ফেলে এখানে ছুটে এলেন, তার পিছনে তোমার যতটা না ভূমিকা, আমার ধারণা তোমার নিজের ভূমিকা অনেক বেশি। নবনী বলল, তোর জ্বর অনেক বেড়েছে, তুই অসুস্থ মেয়ের মতো কথা বলছিস। এসব কোনো সুস্থ মেয়ের কথা না, এসব হলো বিকারগ্রস্ত মেয়ের কথা। সমস্যা শাহেদের না, সমস্যা তোর। শ্রাবণী হাই তুলতে তুলতে বলল, আমার কোনো সমস্যাই নেই আপা। আমার সমস্যা থাকলে এত সহজে এসব কথা তোমাকে বলতে পারতাম না। সমস্যা কোথায় আমি তোমাকে ধরিয়ে দিলাম। আমি যা বলেছি তা জ্বরের ঘরে অসুস্থ হয়ে বলেছি তা কিন্তু না। আমি যা বলেছি তা প্রমাণ দিতে পারব। কিভাবে? কাল আমাদের তিনজনের পাখি শিকারে যাবার কথা। শেষ মুহূর্তে আমি বলবো যাব না। তখন দেখবে শাহেদ ভাই বলবেন, থাক, বাদ দাও, যা বাতিল হয়ে যাবে। নবনী ক্ষীণস্বরে বলল, তুই এমন সব অদ্ভুত কথা কেন বলিস রে শ্রাবণী? তোর কি হয়েছে? আমার কিছু হয়নি আপা, যা সত্যি তাই বলছি। যা সত্যি তুই তা বলছিস না। দিনরাত গল্পের বই পড়ে পড়ে তোর মাথা অন্যরকম হয়ে গেছে। তুই বানিয়ে বানিয়ে প্রচুর মিথ্যে কথা বলছিস। এখানে কোনো ইংরেজ মহিলার কবর নেই। তুই আমাকে বললে কবর আছে, আমি খোঁজ নিলাম। নবনী থেমে গেল। আর কথা বলা অর্থহীন, শ্রাবণী ঘুমিয়ে পড়েছে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, পর্ব 4। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।